৪ দিন ধরে মেয়েটার কোনো খবর পাচ্ছেন না রমলা। মেয়ে মানে ঈশা, রমলার নতুন প্রতিবেশী। ভারী মিষ্টি মেয়ে, মাস তিনেক হয়েছে বিয়ে হয়ে এসেছে। পাঠকরা এ পাড়ার আদি বাসিন্দা। অমায়িক ব্যবহার সবার। মুখোমুখি দেখা হয়ে গেলে হেসে মাথা নাড়েন ওরা, তবে কথা খুব একটা বলেন না। ওদেরই বাড়ির ছেলে রোহিতের সঙ্গে বিয়ে হয়ে পাড়ায় আসে ঈশা, আর এসেই সেও তার শ্বশুরবাড়ির অন্যদের মতোই হেসে কথা বলা অভ্যাস করতে থাকে। প্রতিদিন সকালে হাঁটতে বের হয় ঈশা, দেখা হয় প্রতিবেশীদের সঙ্গে, টুকটাক কথা হয়। নতুন সংসার, পুরনো বাপের বাড়ি, সবকিছু নিয়েই কথা হয়। পাঠক বাড়ির অন্য সবার সঙ্গে ওর পার্থক্য হলো ঈশা খুব খোলামেলা কথা বলে, রাগঢাক না করে ভালোটাকে ভালো আর মন্দটাকে মন্দ বলতে পারে। হাসি মুখেই সবটা করার ক্ষমতা আছে ওর। ফলে অনেকের কাছে মেয়েটা ভালো হলেও অনেকের কাছেই ওর একটা বিরূপ চরিত্রও আছে। প্রাতঃভ্রমণে গিয়ে যেদিন রমলা ঈশাকে প্রথম দেখেছিলেন, সেদিনই মেয়েটা চোখ টেনেছিল। সাধারণ চেহারা হলেও কোথাও যেন এমন একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে যা ওর দিকে দৃষ্টি আকর্ষণ করবেই। সেই আকর্ষণেই আকৃষ্ট হয়েছিলেন রমলা। প্রথমবার কথা বলে পরিচয় পর্ব সারার পর রোজই কথা হতে থাকে রমলার সঙ্গে ঈশার। অসম বয়সে দুই বন্ধু হয়ে ওঠে ওরা। রমলার দুই ছেলের থেকেও ছোট ঈশা। সেই মেয়ের সঙ্গে মনের মিল হয়ে যাওয়াটা ভারী মজার ব্যাপার বলে মনে হতো রমলার। মেয়েটির ইতিবাচক মনোভাব ভারী ভালো লাগে রমলার। ঈশার স্বেচ্ছাসেবী সংস্থায় যাওয়ার ইচ্ছেও আছে তার, কারণ সেই সংস্থা সব রকম দুস্থ মানুষদের পাশেই দাঁড়ায়। নারী হোক বা পুরুষ, দরিদ্র, সম্পূর্ণ একা মানুষদের মাথায় ছাদ আর দুবেলা দুমুঠো খাবার যোগান দেয় ঈশাদের সংস্থা। তবে সেই মানুষগুলোকে দিয়ে নানান কাজও করায় ওরা। ওদের সিঙ্গলস ডেন সংস্থার শর্ত একটাই, যে কোনো কাজ করেই তুমি অর্থ উপার্জন করতে পারো, শুধু ভিক্ষা করা আর অপরাধমূলক কাজ করা যাবে না। শর্ত মেনে চললে যে কোনো দরিদ্র মানুষই থাকতে পারে ওদের সিঙ্গলস ডেনে। ওরা 5 বন্ধু মিলে ওই সংস্থার দেখভাল করে। অন্য 4 বন্ধু অন্য জায়গায় কাজ করে বলে প্রতিদিন উপস্থিত থাকতে পারে না, কিন্তু ঈশা যায় রোজ, নিয়ম করে। ওর চেষ্টাতেই সিঙ্গলস ডেন কিছু সাহায্যও পেতে শুরু করেছে। ফলে সংস্থার প্রতি ঈশার দায়িত্বও গেছে আরও বেড়ে। সেই ঈশা দুম করে রমলার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে গেল কোথায়? প্রাতঃভ্রমণেও আসে না কদিন হলো। ফোন করলেও ধরছে না, বেঁচে যাচ্ছে। ওর শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার কথা চিন্তা করেন রমলা। জানলা দিয়ে রমলা দেখেন একটা পুলিশের গাড়ি ঈশাদের বাড়ির দিকে যাচ্ছে। ছ্যাদ করে ওঠে রমলার বুকটা। ওদিকে আরো অনেকগুলো বাড়ি থাকলেও রমলার মনে হয় ঈশাদের বাড়িতেই যেন গাড়িটা এসেছে। গায়ে কোনো রকমে বাজার যাওয়ার শাড়িটা জড়িয়ে বেরিয়ে পড়েন রমলা। যা ভেবেছিলেন ঠিক তাই হয়েছে। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে পাঠক ভিলার সামনে। বাড়ির লোহার গ্রিল দেওয়া গেট খোলা। রমলা কিছুই বুঝে উঠতে পারেন না। বাড়ির সামনে হালকা ভিড় করা জনতার মধ্যে এক পরিচিতকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? উত্তর আসে, বড় ছেলের বউকে খুন করে পালিয়েছে ছোট ছেলের নতুন বউ। নতুন বউ মানে তো ঈশা, সে হত্যা করবে তার লালি দিদিকে? অসম্ভব, হতেই পারে না। বিয়ে হওয়া স্তক 32 বছর ধরে এ পাড়ায় রয়েছেন রমলা। এসে থেকেই পাঠকদের বিশাল প্রাসাদপম বাড়িটা চোখে টেনেছিল, কিন্তু সে বাড়িতে ঠিক কারা কারা থাকে, তাদের মধ্যে কেমন সম্পর্ক, তারা কি কি করে, অন্দরের সেসব প্রাথমিক খবর রমলা জানতে পেরেছিলেন ঈশার কাছ থেকে এত বছর পর। রমলা একথাও জানেন যে পাড়ার অন্যরাও ওই বাড়ির অন্দর সম্পর্কে ওয়াকিবহাল নন। ওদের বাড়িতে যারা পরিচারক পরিচারিকার কাজ করতেন তারাও বিহার বা উত্তরপ্রদেশ থেকে আসতেন, সুতরাং তাদের সঙ্গে স্থানীয় মানুষদের যোগাযোগ খুবই কম হতো। এসব চিন্তার মাঝেই কজন পুলিশ বেরিয়ে আসেন বাড়ির ভেতর থেকে। সাদা কাপড়ে ঢাকা অবস্থায় নিয়ে যাওয়া হয় লালির দেহ। একজন পুলিশ কর্তা বাড়ির সামনের ভিড়কে জিজ্ঞেস করেন মৃতার সঙ্গে কারোর পরিচয় ছিল কিনা। রমলা বলেন, লালির সঙ্গে আমার কোনোদিন কোনো কথা হয়নি, তবে ঈশার সঙ্গে প্রতিদিন মর্নিং ওয়াকের সময় কথা হতো। 4 দিন ধরে তাও বন্ধ, কারণ ও আসেনি।
তাছাড়া 4 দিন ধরে ঈশাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। 4 দিন ধরে আপনার ফোন ধরেনি? না, আমি রোজই 2-3 বার করে ফোন করেছি, ও ধরেনি। রমলার মনে হয় পুলিশ অফিসার যেন একটু চিন্তায় পড়ে গেছেন। তবে সেই মুহূর্তে আর কোনো আলোচনা করেন না পুলিশরা। একরাশ চিন্তা মাথায় নিয়ে রমলাও ফিরে আসেন নিজের বাড়িতে। সেদিন সন্ধেবেলা একটি মেয়ে আসে রমলার বাড়িতে। পরিচয় দেয় ঈশার সাংবাদিক বন্ধু হিসেবে। ঈশার বিবাহ পরবর্তী জীবন সম্পর্কে মেয়েটি তেমন কিছুই জানে না বলে রমলার কাছ থেকে ঈশার সম্পর্কে সে তথ্য জানতে চায়। আসলে পাঠক বাড়ির বউ খুনের ঘটনা ইতিমধ্যেই মিডিয়াতে প্রচার হয়ে গেছে। সবাই খোঁজ খবর শুরু করে দিয়েছে। সর্বত্র ঈশার মতো নিষ্ঠুর মেয়েকে নিয়ে চলছে কুৎসা। রমলার বিরক্ত লাগছে সেসব কথা শুনতে। ঠিক এই মনোভাবটাই রমলা দেখান ঈশার বান্ধবীর সামনে। মেয়েটিও যেন মনে হয় রমলার সঙ্গে সহমত পোষণ করে। সে জানতে চায়, আপনাকে ঈশা ওর শ্বশুরবাড়ি সম্পর্কে কি বলেছিল? সেখানে কোনো সমস্যার কথা কি কিছু আপনি জানেন? সমস্যা ঠিক না, তবে পাঠকরা মোটা পণ নিয়েছিল ওদের 2 বউয়ের বাড়ি থেকেই। বড় বউয়ের বাড়ি থেকে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল সে পরিমাণ দেওয়া হয়নি বলে লালিকে দিয়ে বাড়ির অনেক কাজ করানো হতো। তবে লালির স্বামী তার স্ত্রীকে ভালোবাসত বলে বউটি শ্বশুরবাড়িতে টিকে গেছিল। ঈশার শ্বশুরবাড়ি তো বেশ পয়সাওয়ালা। হুম, একাধিক পেট্রোল পাম্প আছে ঈশার বাবার। দাদারাও নানান ব্যবসা করে। আসলে কি জানেন তো মাসিমা, ঈশা কি কারণে যে খুনটা করলো বুঝে ওঠা যাচ্ছে না। বাড়ির লোক বলছে 2 বউয়ে নাকি একেবারেই মিল ছিল না, কিন্তু সে কারণে খুন? রমলা এবার দৃঢ় কণ্ঠে বলেন, বাড়ির লোক মিথ্যে বলছে। ঈশা আমাকে বারবার বলেছে লালিকে দেখে ওর খুব কষ্ট হতো। সারাদিন সে খাটতো শুধুমাত্র স্বামীর সঙ্গে থাকবে বলে। বাপের বাড়িতেও যেতে দেওয়া হতো না। ঈশার সঙ্গে অবশ্য এমন ব্যবহার হতো না। তবে ঈশার এনজিও নিয়ে বিদ্রূপ করত ওর শ্বশুর, শাশুড়ি, ননদ, এমনকি মাঝে মাঝে ওর বড়। ওদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল না? না না, রীতিমতো দেখাশোনা করে ওদের বিয়ে হয়। পরে জানা যায় ওরা নাকি একই কলেজে পড়ত। তবে বিষয় ছিল সম্পূর্ণ আলাদা। তাছাড়া রোহিত তো ঈশার থেকে বয়সে অনেক বড়। রমলার সঙ্গে কথা বলে ঈশার সম্বন্ধে অনেকগুলো তথ্য পেয়ে যায় নীরা। তার সাংবাদিক মন বলে, এসব তো খবরের কাগজে প্রকাশ করা যাবে না। মিডিয়া এখন ঈশাকেই ভিলেন বানিয়ে খবর করতে ব্যস্ত। সমস্ত তথ্য প্রমাণ না দিয়ে অন্য মন্তব্য পেশ করা তাই সম্ভব নয়। বরং এই তথ্য পুলিশের কাছে দিলে কাজ হবে। যেমন ভাবা তেমন কাজ। রমলার বাড়ি থেকে বেরিয়ে ডিএসপি অলকা ম্যাডামকে ফোন করে নীরা। তিনি ফোন ধরেন না। এবার অলকা জুনিয়র অভিকে ফোন করে সবটা জানায়। অভি বলে, কেসটা আমার নয়, তবে দেখছি। সেই রাত্রেই খোঁজ পাওয়া যায় ঈশার। অচৈতন্য অবস্থায় একটা পানা পুকুরের ধারে রাত পোশাক পরিহিত ঈশা সারা শরীরে যন্ত্রণা নিয়ে ছটপট করছিল আর গোঙাচ্ছিল। স্থানীয়রা ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কাছেই পাওয়া যায় ওর লাল গাড়িটা, যার চালকের দিকে দরজা ছিল খোলা। প্রাথমিকভাবে দেখে মনে হয় দুর্ঘটনার কারণে ঈশা জলে পড়ে যায়। কিন্তু অভির খটকা লাগে ঈশার পোশাক দেখে। যে পোশাক পরে মেয়েরা শুধু স্বামীর সঙ্গে রাত্রিবাস করে, সেই পোশাকে ঈশার মতো একটা সম্ভ্রান্ত পরিবারের বউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অলকা ম্যাডামকে হাতের কাছে না পেয়ে নীরাকেই কথাগুলো বলে ফেলে অভি। নীরাও মেনে নেয় সে কথা। অন্যদিকে ঈশার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তাকে জেলে ভরা সম্ভব হয় না। আদালতেও নিয়ে যাওয়া যায় না। আপাতত ঈশাকেই দোষী সাব্যস্ত করা হয়। ঈশার বাবা দাদারাও মেনে নেন সবটা, শুধু মানতে চান না রমলা আর নীরা। ওরা অপেক্ষা করেন ঈশা সুস্থ হয়ে ওঠার। ঈশাকে রোজ নিয়ম করে দেখতে যান রমলা। মাঝে মাঝে রমলার স্বামীও আসেন। একদিন ঈশা রমলার সামনেই চোখ মেলে। খুশি হন তিনি। ঈশা ভয়ার্ত কণ্ঠে জড়ানো মৃদু স্বরে বলে ওঠে, ওরা দিদিকে মেরে ফেললো আন্টি, আমি কিচ্ছু করতে পারলাম না। বলেই আবার অজ্ঞান হয়ে যায় ঈশা। রমলা ডাক্তারদের জানান ঈশার জ্ঞান ফেরার কথা। তবে সে ঠিক কি বলেছে সে কথা জানান না।
বরং তিনি ফোনে নীরাকে জানান সবটা। নীরা বুঝে যায় এখানে বড় রহস্য লুকিয়ে আছে। সমাধান করতে হবে সাবধানে। অভির সাহায্য চাই, তবে ঈশাকে বাঁচাতে হবে। প্রমাণ জোগাড় করতে হবে আসল অপরাধীদের বিরুদ্ধে, না হলে শান্তি পাবে না লালির আত্মা। আমরা হানিমুনে কোথায় যাব রোহিত? যেখানে তুমি যেতে চাও। মানে, আমি যেখানে বলবো সেখানেই তুমি নিয়ে যাবে? বিস্ময়ে অভিভূত হয়ে কথাগুলো বলে ফেলেছিল ঈশা। হুম, যাব তো। তোমার বাবা দাদাকে বলো টিকিট কেটে হোটেল আর বেড়ানোর খরচ দিয়ে দিতে। আমরা এনজয় করে আসব। তোমার আমার হানিমুনের খরচ আমার বাবা দিতে যাবেন কেন? তাহলে তোমাকে পোষার খরচই বা আমি দিতে যাব কেন? অত্যন্ত শান্ত স্বরে কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলেছিল রোহিত। মাথা ভীষণ গরম হয়ে গেলেও রোহিতকে আর খাটায়নি ঈশা। স্বামীর নিজ মানসিকতা টের পেয়ে তার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করতে থাকে সে। ঈশা জানত ওর সিঙ্গল স্টেন স্বেচ্ছাসেবী সংস্থা আছে একা থাকার জন্য। পরিবারের ইচ্ছেতে রোহিতকে বিয়ে করলেও ৩ মাসে ঈশা একটুও ভালোবাসতে পারেনি স্বামীকে। ভালোবাসবে কি করে? সকাল থেকে রাত অবধি যে মানুষটা টাকার হিসেব ছাড়া একটা কথাও বলে না, তাকে কি ভালোবাসা সম্ভব? তাই ভালোবাসা গড়ে ওঠেনি ওদের মধ্যে। এমনকি দূরত্ব এতটাই প্রবল ছিল যে স্বামী স্ত্রীর স্বাভাবিক রাত্রি যাপনও হয়ে ওঠেনি ৩ মাসে। নিজের স্বামী ভাগ্য এতটা মন্দ বলে মাঝে মাঝে ভারী আক্ষেপ হতো ঈশার। আর ঠিক সেই কারণেই বড়জা লালিকে দেখে ভালো লাগতো। কত খাটাখাটুনির পরও সে সুখী। রাত্রে অন্তত স্বামী সঙ্গ পায়, সুখ দুঃখ ভাগ করে নিতে পারে। এটুকুই আমার অনেক, বলতো লালি। জীবনের অনেক ছোট বড় ঘটনাই লালি ভাগ করে নিত ছোট জায়ের সঙ্গে। মেয়েটার হাসি মুখ দেখে পরিবারের একমাত্র বিশ্বস্ত নারী চরিত্র বলে মনে হতো ঈশাকে। তাই লালি তার গর্ভবতী হওয়ার খবরটা প্রথম ঈশাকেই জানিয়েছিল। সেদিন এনজিও থেকে ফিরতেই ঈশাকে নিজের ঘরে টেনে নিয়ে যায় লালি। হেসে বলে, তুমি এবার কাকিমা হবে। খুশিতে লালিকে জড়িয়ে ধরে ঈশা। বাড়ির সবাইকে জানাতে চায় এই সুসংবাদ। লালি ওকে থামিয়ে দেয়, বলে, এই খবরে সবাই খুশি হবে কিনা আমি কিন্তু জানি না। তোমার দাদার আশঙ্কা ওরা পরীক্ষা করিয়ে যদি আমার গর্ভস্থ প্রথম সন্তান মেয়ে পায় তাহলে হয়তো রাখতে দেবে না। তাই ৪ মাস না গেলে বাড়িতে জানাবো না। তখন তো আর গর্ভপাত করানো যাবে না, সেই জন্য। এর কদিনের মধ্যেই ঘটে যায় লালির হত্যাকাণ্ড। ফলে তার গর্ভস্থ সন্তানও চলে যায় মৃত্যুর গহ্বরে। আর লালির মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হয় ঈশার উপর। কেন, কিসের জন্য এমন করা হলো ঈশা জানে না। শুধু জানে সে অকারণ কোনো চক্রান্তের জালে জড়িয়ে গেছে। ঈশাকে ভালোই অপরাধী বানিয়ে দেওয়া গেছিল। প্রমাণও পাওয়া গেছিল তার বিরুদ্ধে। কিন্তু পুলিশ ওকে গ্রেপ্তার করতে পারে না অসুস্থতার কারণে। কি করে যে ঈশাকে জীবন্ত অবস্থায় পুলিশ খুঁজে পেয়ে গেল সেটাই ভেবে ভেবে আকুল হয়ে যায় পাঠক পরিবার। অন্যদিকে ওদের প্রতিবেশী রমলা দেবী কিছুতেই মানতে পারেন না ঈশার এই পরিণতি। তাই তিনি সাহায্য নেন সাংবাদিক নৈরিতা দত্তর। নৈরিতা তথা নীরার পক্ষে একা কিছু করা সম্ভব নয় বলে সে আবার সাহায্য নেয় অপরাধ দমন শাখার অফিসার অভিজ্ঞান মিত্রর। আদালতের সাময়িক রায়ে ঈশার পুলিশি হেফাজত হলেও অধিকাংশ সময় সে অজ্ঞান থাকার কারণে জেলে ভরা সম্ভব হয় না তাকে। তবে এই ব্যাপারটা শাপে বর হয়ে ওঠে ওদের কাছে। খবর পেতে সুবিধা হয়। নীরা এই সময় গিয়ে হাজির হয় ঈশার বাপের বাড়িতে। সেখান থেকে জানতে পারে বিপুল অঙ্কের অর্থ পণ দিয়ে বাবা দাদারা বিয়ে দিয়েছিলেন বাড়ির আদরের মেয়েকে। কিন্তু মাতৃহীনা ঈশা যে এমন করতে পারে সে কথা তারা ভাবতেও পারেনি। আপনারা বিশ্বাস করেন আপনাদের মেয়ে এ কাজ করতে পারে? জানতে চায় নীরা। ঈশার বাবা দাদা তেমন কিছু না বললেও উত্তর দেন ওর বৌদি। ঈশার সঙ্গে আমার বনিবনা হয়নি কোনোদিন। একটু ঠোঁট কাটা গোছের মেয়ে ছিল আমার ননদ। কিন্তু কারোর গায়ে হাত তোলাটাকেও সে অপরাধ বলে মনে করত। সে কথা এবাড়ির সবাই জানে। তাছাড়া ও ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী ছিল। পরকালের ভয় ছিল খুব।
কাউকে হত্যা করে নরকবাস করার ব্যবস্থা সে কখনোই করার সাহস দেখাবে বলে মনে হয় না। ঈশার বৌদির কথায় আরও একবার প্রমাণ হয়ে যায় ঈশা খুনি নয়, কারণ পরকালের ভয়। কিন্তু এটার যথার্থ প্রামাণ্য দলিল চাই। সেটা কোথায়? নীরা এবার চলে যায় রানীগঞ্জে, লালির বাড়িতে। সেখানকার সাধারণ পরিবারের মেয়ে ছিল লালি। কাজের জন্য একবার রানীগঞ্জে এসে লালিকে দেখেই পছন্দ হয়ে যায় সুশীলের। প্রস্তাব দেয় বিয়ের। শুরুতে রাজি হননি সুশীলের মা, পরে ওর বাবা বলায় মেনে নেন লালিকে। সচ্ছল পরিবার হলেও পাঠকদের চাহিদা মতো বিপুল অঙ্কের পণের সঙ্গে বহুমূল্য গাড়ি দিতে ব্যর্থ হন লালির বাবা। ফলে মেয়েকে বিয়ের পর থেকে আর রানীগঞ্জে এনে রাখতে পারেননি ওরা। জামাই আমার অন্যরকম, ও বিদেশি গাড়ি চায়নি, দেশি গাড়িতেই খুশি ছিল। কিন্তু ও সৎমা আর ভাই বোনের লোভই শান্তি দিল না মেয়েটাকে। কেঁদে ফেলেন লালির বাবা। সুশীল ওদের নিজের ছেলে নয়। না, সে ছেলের জন্মের সময় ওর মা মারা যান। তারপর নতুন মায়ের কাছে মানুষ হয় সে। মা খুব আদরে নিজের ছেলের মতো করেই মানুষ করেন ওকে। তবে ওই মহিলার চাহিদা খুব। লালির মৃত্যুর পেছনে সুশীলের সৎ ছেলে হওয়াটা পরোক্ষ কারণ নয় তো, কিন্তু প্রমাণ কই? সমস্ত কথা অভিকে জানায় নীরা। তদন্ত জোরদার করতে হবে বুঝে যায় ওরা। কিন্তু শক্তিশালী পরিবারের বিরুদ্ধে যাওয়া আগেও কঠিন ছিল, এখনও কঠিন। ওরা যেভাবে পরিকল্পনা মাফিক খুনটা করেছে, তাতে প্রমাণ জোগাড় করা বেশ কষ্টসাধ্য। তবে ওদের মুখ দিয়ে সব কথা বলিয়ে নিতে পারলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই অন্যরকম কিছু ভাবার চিন্তা করে অভিনীরা। সেই অন্যরকম পথ বাতলে দিতে পারতেন ডিএসপি অলকা, কিন্তু তিনি যে শহরে নেই। তাই অলকার মতো করে ভাবতে বসে নীরা আর অভি, কিন্তু পথ খুঁজে পায় না। তবে টেলিপ্যাথির জোরে নাকি অন্য কোনো কারণে সেই সময় ফিরে আসেন অলকা। এত চিন্তার মধ্যেও ভারী খুশি হয় ওরা। অলকাকে সব কিছু খুঁটিনাটি জানায়। অলকার অভিজ্ঞ পরিণত মস্তিষ্ক বাতলে দেয় নতুন পথ। নীরা প্রথমে যায় ঈশার ননদ রুহির কাছে। বলে সে খবরের কাগজের অফিস থেকে এসেছে। মহিলা ব্যবসায়ীদের নিয়ে কিছু লিখতে চায়। তাই পরিবার, ব্যবসা সব কিছু নিয়েই কথা হয় রুহির সঙ্গে। তার বাপের বাড়ি অর্থাৎ পাঠক পরিবার নিয়েও প্রশ্ন করা হয় তাকে। রুহি জানায় তার বড় দাদা সুশীল ব্যবসাটা ভালো বোঝে না, আর বৌদি মারা যাওয়ার পর থেকে বদ্দা একেবারে উদাসীন হয়ে পড়েছে। তাই রোহিত আর রুহি পারিবারিক ব্যবসা সামলায়। আপনার বৌদি মারা গেলেন কি করে? সিঁড়ি থেকে পড়ে গেছিল, মাথায় চোট লেগে মারা যায়। আহারে, আপনারা কেউ বাড়িতে ছিলেন না সে সময়? হ্যাঁ ছিলাম তো, সবাই ছিলাম। সবার চোখের সামনেই তো বউটা সিঁড়ি থেকে পড়ে গেল। ছোট বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, ধরার চেষ্টাও করলো না। একদমে মুখস্থর মতো কথাগুলো বলে যায় রুহি। আপনারা ছোট বউকে ছেড়ে দিলেন? ওরকম দোষী মেয়েকে ধরা আমাদের কাম্য না। ও গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পুলিশের হাতে ধরা পড়েছে। জলে পড়ে মরে গেলেই শান্তি হতো। শেষের কথাগুলো সদক্তির মতো করে বলে রুহি। সব কথা রেকর্ড হয়ে থাকে। নীরার পরের লক্ষ্য ঈশার শাশুড়ি। তিনি বলেন বড় বউটা লক্ষ্মী ছিল, ছোটটা ডাইনি। ছোট বউ এসে বড় বউকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর পালিয়ে গেল। আপনারা মেয়েটাকে পালিয়ে যেতে দিলেন? হ্যাঁ দিলাম, না হলে ও আমাদেরও মেরে ফেলতো। কিভাবে? ওমের ছলের অভাব নেই, সবাইকে ভয় দেখিয়ে ও পালিয়ে যায়। ঈশার ননদ আর শাশুড়ির বয়ানে মৃত্যুর কারণ এক লাগলেও সেখানে ঈশার অবস্থান একরকম ছিল না। ফলে নীরা বুঝে যায় বিষয়টা সাজানো, কারণ ওরা দুজনেই কথাগুলো যেন মুখস্থ বলে গেলেন। যেহেতু অভি ওই কেসের তদন্তকারী অফিসার ছিল না, তাই তাকে পরিবারের লোকেরা চিনত না। সে সামান্য ছদ্মবেশ নিয়ে দুই ভাই অর্থাৎ সুশীল আর রোহিতের সঙ্গে ভাব জমায়। গল্প করতে যায় এক অভিজাত পানশালায়। কথায় কথায় সুশীল বলে, আমার অন্তঃসত্ত্বা বউটাকে বাঁচাতে পারলাম না। পরীক্ষা করে জেনেছিলাম আমার ছেলেই ছিল ওর গর্ভে, তাও রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়ে সদ্য পত্নীহারা সুশীল। সেই মুহূর্তে রোহিত বলে বসে,
সব কিছুর জন্য আমার স্ত্রী দায়ী। আমি ওর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করছি। কান্নার মধ্যেও সুশীল বলে, ছোট বউয়ের কিছু করার ছিল কি? ও লালিকে ভালোবাসতো, মনে হয় মারতে চায়নি। তোমার মাথা ঠিক নেই দাদা, আর কথা বলতে হবে না, প্লিজ এক্সকিউজ আস। বলেই অভির সামনে থেকে চলে যায় দুভাই। সবটাই রেকর্ড হয়ে থাকে। ঈশার আবার জ্ঞান ফেরে। এবার সে জানায় সে রাত্রে প্রথমবার তার স্বামী ঈশার কাছাকাছি আসতে চায়। ঈশা বাধা দিলে সে জোর করে, বলে আমার বাচ্চা চাই, বংশের প্রথম বাচ্চা, তাও ছেলে। সে সময় ঈশা বুঝতে পারেনি কেন রোহিত সন্তান চায়, আর সে সন্তান বংশের প্রথমই বা হবে কি করে? লালির বাচ্চাই তো প্রথম, তাহলে? ঈশার চোখের প্রশ্নগুলো পড়ে ফেলে রোহিত। বলে, বৌদির গর্ভে দাদার ছেলে আছে, তাকে আসতে দিলে আমাদের ভাগ্যে কিচ্ছু জুটবে না। ওকে শেষ করতে হবে, আর তোমাকে আমার বাচ্চা দিতে হবে। রাগে ঘেন্নায় রোহিতকে কোনো রকমে ঠেলে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে ঈশা। বাইরে এসে দেখে একেবারে নিচের সিঁড়ির পাশে পড়ে আছে অচৈতন্য লালি। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। নিরুদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ওর শাশুড়ি আর ননদ। সে রাত্রে সুশীল বাড়ি ফিরবে না সবাই জানত, আর শ্বশুরমশাই ঘুমের ওষুধ খেয়ে অঘরে ঘুমোচ্ছিলেন। পরিস্থিতি দেখে লালির নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে ঈশা। তখনই সজোরে ওর মাথায় ভারী কিছু একটা আঘাত লাগায় অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফিরলে সে বোঝে জলে পড়ে রয়েছে। কোনো রকমের সাঁতরে পাড়ে উঠে বুঝতে পারে সারা শরীরে অসহ্য যন্ত্রণা। বাকিটা তো সবারই জানা। সুশীল যেহেতু ওর মায়ের সৎ ছেলে ছিল, তাই তার পুত্র সন্তান হোক চায়নি ওর মা, ভাই বোন। নানানভাবে মানসিক দূরত্ব বাড়ানোর চেষ্টা করেও সুশীল আর লালিকে আলাদা করতে পারেনি পাঠকরা। ফলে ওই চরম পদক্ষেপ নিতে হয়েছে। ঈশা ছিল লালির ঘনিষ্ঠ, তাই লালির সন্তানকেও খুশি মনে মেনে নিয়েছিল সে। কিন্তু ঈশার উপর দোষ চাপিয়ে দিলে সমস্যা মিটে যাবে বুঝে গেছিল রোহিত। তাই সে ঈশাকে মাথায় মেরে অজ্ঞান করে গাড়িতে বসিয়ে পানা পুকুরে ফেলে দিয়ে আসে। গাড়িটা ছোট্ট করে ঠুকেও দেয় একটা গাছের সঙ্গে। গাড়ির ডান দিকের চালকের পাশের দরজা খুলে রাখে, যাতে মনে হয় গাড়িটা ঈশাই চালাচ্ছিল। এই কথাগুলো চাপের মুখে স্বীকার করে নেয় রোহিত, ওর বোন রুহি আর ওদের মা। ঈশাকে ফাঁসাতে গিয়েই সবচেয়ে বড় ভুলটা করে বসেছিল রোহিতরা। কারণ ওই মেয়ের মিশুকে স্বভাব, ওই মিশুকে মেয়ে যে কাউকে হত্যা করতে পারে না সে কথা বুঝে গেছিলেন রমলা মাসিমার মতো প্রাতঃভ্রমণের সঙ্গীরা। ফলে তাদের সন্দেহেই সঞ্চারিত হয় পুলিশের মধ্যে। সেই সূত্র ধরেই সাংবাদিক নীরা আর অপরাধ দমন শাখার অফিসার অভি মিলে ঈশাকে বাঁচিয়ে নেয়, আর ওর স্বামী শাশুড়ি ননদদের ঠাঁই হয় জেলে। ঈশার জায়গা হয় তারই নিজের স্বেচ্ছাসেবী সংস্থা সিঙ্গলস টেনে। একা কিছু মানুষের সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ায় ঈশা।